সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আজকের সকালটা প্রতিদিনের চেয়ে কিছুটা আলাদা। সকালে শুরু করতে চাই আমাদের এবারের অভিযান। এ পর্বেও আমরা আছি দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় ও নীলফামারী। আপনার এলাকায় একটি মাদক প্রবণ এলাকা, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই এলাকায় মাদক নিয়ন্ত্রণে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা যখন বিভিন্ন প্রোগ্রামগুলি করি, সব জায়গায় জনগণের একটাই কথা যে যেহেতু প্রান্তিক জেলা, এখানে মাদকের প্রবণতা খুব বেশি। তো সেখান থেকে আমাদের কাজ করতে হচ্ছে। সেখানে আমরা সুশীল সমাজকে নিয়েছি, আমরা সাংবাদিক থেকে শুরু করে ছাত্র, এলাকার জনগণ সবাইকে নিয়ে আমরা এই মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অন্যান্য যে আমাদের যে অর্গানগুলি আছে সবাইকে নিয়ে আমরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। করতে গিয়ে আমরা দেখলাম যে শুধু প্রশাসনের হস্তক্ষেপে এই মাদক কমবে না। তখন আমরা চিন্তা করছি জনগণকে একসাথে করা দরকার, একসাথে নেওয়া দরকার। তখন আমরা বিভিন্ন যে সামাজিক যে সচেতনতামূলক কার্যক্রম আছে, যেমন আমরা ওপেন হাউস ডে করে থাকি, প্রায় প্রতি মাসে প্রত্যেক এলাকায় আমরা ওপেন হাউস ডে করে থাকি। সেখানে আমরা মাদকের নির্মূলের কথা বলি। যেখানে আমরা স্কুল কলেজে প্রোগ্রাম করি, সেখানে আমরা মাদক নির্মূলের কথা বলি। আমরা সামাজিক যে মত বিনিময় কার্যক্রম, বিশেষ করে গার্ডিয়ানদের সাথে দেখলাম যে গার্ডিয়ানদেরকে অন্তর্ভুক্ত না করলে, কারণ তার সন্তানরা কোথায় যায়, কি করে, এটা একটা বড় বিষয়, তাদেরকে আমরা ইনক্লুড করি। এই যে আমরা দেখছি যে আমাদের যুব সমাজে এই মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে বের করে আনার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে এখানে সমাজের আমরা মনে করি যে আমাদের দেশের অনেকটা যুবক হলো বেকার, তাদের কোনো কাজ নাই, অনেকে শিক্ষিত বেকার। তাদেরকে আমি মনে করি যে বিভিন্ন কাজে লাগানো উচিত। তাকে যদি কোনো একটা কাজ দিয়ে দেওয়া হয়, কাজে এনগেজ করা হয়, অর্থাৎ তাকে ফ্রি না রাখা হয়, তাকে তখন ফ্রি রাখলে তখন তার মাথায় হতাশা কাজ করে, কাজ থাকে না, তখন সে মাদকে জড়িয়ে পড়ে। তো আমরা মনে করি যে তাকে যদি আমরা কোনো কাজ দিতে পারি এবং তাকে যদি আমরা সমাজের ইম্পর্টেন্ট কাজে লাগাতে পারি, তাকে ব্যস্ত রাখতে পারি, তাহলে আমি মনে করি যে এটা কমে আসবে। টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় এবার সংযুক্ত হয়েছে 56 বিজিবি ব্যাটালিয়নের সাথে। স্থানীয় সোর্সের তথ্য মোতাবেক চোরাকারবারীরা বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখার কথা। বিজিবি তা উদ্ধারে অভিযান চালাবে। সঙ্গী হবে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। এই যে আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের ছেলে মেয়ে উভয়ই নেশায় জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হচ্ছে, এর কারণ কি? দুটো জিনিস, খুব খারাপ দুটো জিনিস লক্ষ্য করছি। একটা হলো তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় সবচেয়ে সমস্যা সেটি হলো মাদকের সঙ্গে জড়ায় যাচ্ছে। এখন এই মাদকে জড়ানোর পিছনে অনেক বহুবিধ কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আসলে আমাদের পারিবারিক যে বন্ডিং, এই বন্ডিংটা এখন একটু দুর্বল। আমাদের ছেলেমেয়েরা অবাধে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভালো মন্দ এর সঙ্গে মিশতে গিয়েই এই মাদকের সঙ্গে জড়ায় পড়ছে। আর আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু বিশেষ করে প্রান্তিক জেলা শহরগুলোতে আসলে অবাধে মাদক আসা যাওয়া, বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য আসে। এই সহজলভ্য হওয়ার কারণেও আসলে আমাদের যুব সমাজটা মাদকের মধ্যে জড়ায় পড়ছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও নেশায় আসক্ত হচ্ছে, এর পেছনে কারণ কি? এর পেছনে মেইন কারণ হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি বা ভার্সিটি যেখানেই পড়ি, আমরা ফ্যামিলির থেকে যে দূরত্বটা রাখতেছি, সেখানে আমাদের মা বাবাকে রেখে আমরা যখন মেসে থাকতে যাচ্ছি বা হস্টেলে থাকতেছি, আমরা কোথায় কি করতেছি এটা আমাদের বাবা মার চোখের মধ্যে পড়তেছে না। সবসময় আমরা ওরা দেখতে পাচ্ছে না যে আমরা কোথায় কি করতেছি, কার সঙ্গে মিশতেছি। সেক্ষেত্রে আমরা খারাপ সঙ্গে পড়ে বা নিজস্ব ইচ্ছাতেই এই মাদক গ্রহণ করে থাকতেছি এক একজন। তথ্য আমাদের হাতে আসা মাত্রই আমাদের অপারেশন শুরু। বিজিবির সদস্যরা ঘিরে ফেললেন ঘটনাস্থল, একটি বেড়ার ঘর এবং সংশ্লিষ্ট সকল জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন।
অনেক খোঁজার পর নর্দমার কাছাকাছি একটি জায়গা থেকে উদ্ধার হলো মাদক সহ কয়েকটি বস্তা। স্যার, পাওয়া গেছে স্যার, এখানে একটা প্যাকেট পাওয়া গেছে স্যার। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি 56 বিজিপির সাথে। এই 56 বিজিপি তারা নীলফামারীর থেকে সিও সাহেব যিনি আছেন তিনি এটা নিয়ন্ত্রণ করছেন। এখানে একটি তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা চলে আসেন, এসে তারা ব্যাপক পরিমাণ মাদক উদ্ধার করেন। আমরা জানতে চাইব এখানে প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছিল, এখানে কিসের তথ্যের ভিত্তিতে আপনি এখানে এসেছেন? জি, আমাদের কাছে তথ্য ছিল যে এখানে ভারতীয় কিছু নাগরিক বাংলাদেশি চোরাকারবারিদের সাথে যোগ সাদস্যে কিছু মাদক নিয়ে আসবে। আমাদের ইন্টেলিজেন্স যে সংবাদ ছিল তারই ভিত্তিতে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি। সে অভিযানে কি আপনারা সার্থক? জি, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই বিশাল আকারে ইন্ডিয়ান ভারতীয় মদ, পাশাপাশি হচ্ছে ভারতীয় কীটনাশক তরল এবং ড্রাই, দুই ধরনের কীটনাশক আছে যেটা একদম আমদানি নিষিদ্ধ এবং সম্পূর্ণ চোরাকারবারিদের ভিত্তিতে সেটা ভারত থেকে বাংলাদেশে চলে আসছে। এটি কি প্রথম, না এর আগেও এরকম ধরনের আপনারা অভিযান করেছেন? জি, আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং আমাদের সম্মানিত রিজন কমান্ডার, সেক্টর কমান্ডার, সর্বোপরি আমাদের ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে এবং তার সুনির্দিষ্ট দিক নির্দেশনার ভিত্তিতে আমরা এই ধরনের অভিযান প্রায় সীমান্তে পরিচালনা করে থাকি। আমাদের 56 বিজিবি প্রায় 147 কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় আমরা প্রায় এই ধরনের অভিযান পরিচালনা করি এবং আমরা সার্থক, প্রায় আমরা এই ধরনের মাদকদ্রব্য আটক করতে সক্ষম হই। এটা যে আপনারা পেলেন যার জমির উপরে বা কোথায় এটা পেয়েছেন? এটা আসলে বাংলাদেশের বাড়ির সাইটেই একটা পরিত্যক্ত বাঁশের ঝাড় ছিল, বাঁশের ঝোপঝাড়, সেই জঙ্গলের ভিতরে আমরা পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক দেখতে পাই। আমরা শুনেছি যে আমাদের সামনের যে বাড়িটা, এই বাড়িটা রফিক নামে একটি ব্যক্তির, আমরা কি তার সাথে কথা বলতে পারি? জি হ্যাঁ, রফিকের বাড়ি, যেখানে আমরা মাদক পেয়েছি পাশে হচ্ছে রফিকের বাড়ি। জি, আপনারা রফিকের সাথে কথা বলতে পারেন। এই যে এত মাদক এখানে পাওয়া গেল, আপনি কিছু জানেন? না, এটি বিষয়ে জানি না। আমাদের বাড়ি প্লেয়ার হলো এখানে হলো প্লেয়ার, কারা যে এখানে রাখে গেছে সেটা তো বলতে পারবো না, আমরা তো কাজ করি। তো এই যে পণ্যগুলো এইভাবে আসে, এটা দেশের জন্য বা আমাদের যুবকদের জন্য ক্ষতিকর নয়? হ্যাঁ, অনেক ক্ষতি করতো এটা। অনেক আপনারা ক্ষতিকর। বর্ডারে যারা আপনাদের বাড়ি আছে, আপনারা এ বিষয়ে কতটুকু সজাগ? সচেতন এগুলা যে যারা চোরা কারবারি করে, যারা তো মনে করেন বাইরে থেকে আসে করে সীমান্ত নিয়ে জঙ্গল ঝাড় আছে, এখানে প্লেয়ার, এখানে জঙ্গল ঝাড়, এখানে প্লেয়ার, এটা আমরা তো বাইরে কাজ করতে যাই, কারা গেলে রাখে গেছে, কোথায় রাখে গেছে, এটা এই এরা যেন রেখে যেতে না পারে। হ্যাঁ, সেটা আমরা সচেতন দেখব। যুব সমাজকে বাঁচাতে হলে এটা তো সীমান্তবর্তী এলাকায় আপনারা যারা বাস করেন তাদের তো দেখা উচিত, বা এই ধরনের মাদক ব্যবসা যারা করে তাদেরকে আইন হাতে তুলে দেওয়া উচিত। না, ঠিক আছে, নিশ্চয়ই দেখবো। আমাদের এখানে আর পরবর্তী ঘটনা না ঘটে, কারা আসে কারা যায় এখানে আমরা একটা চোখে রাখবো, দেখার মানে আমরা বিজেপিকে ফোন করব। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা, বিজেপির সদস্য বা বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা, এখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই পণ্য পাওয়ার পর তাকে জানানো হয়েছে উনি দ্রুত এখানে চলে এসছেন অন্য কাজ ফেলে রেখে। এই যে দেশ মাতৃত্ব রক্ষায় ওনারা যে অবদান রাখছে, সেটা আপনি আমরা কতটুকু তার মূল্যায়ন করছি। তারা একদিকে দেশের এক সুতা পরিমাণ সম্পদ কাউকে ছাড় দিচ্ছেন না, পাশাপাশি আমাদের যুব সমাজ বা আমাদের সমাজ যেন কোনোভাবে ধ্বংস না হয় সেদিকেও তিনারা দায়িত্ব পালন করছেন। আমরা আশা করব সীমান্তবর্তী এলাকায় যে সকল ব্যক্তিদের বাসাবাড়ি আছে তাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা যদি সজাগ না হন তাহলে আপনার সন্তানও একদিন এই মাদকে আসক্ত হবে, সেদিন আপনি উপলব্ধি করবেন আগে যদি আমরা সচেতন হতাম তাহলে আমার সন্তানরা আজকে নষ্ট হতো না। তাই সীমান্তবর্তী এলাকার সকল ভাই বোনদের, মা বাবা সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, বিজেপিকে সহযোগিতা করুন, আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করুন, মাদক ব্যবসায়ীকে আইন প্রয়োগকারীর হাতে তুলে দিন এবং মাদক সেবন যারা করে তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে ভালোবাসতে শিখুন। মাদক ব্যবসায়ীদেরকে ঘৃণা করুন, যিনি মাদক ব্যবসা করছে তার প্রতি আইন কঠোর হতে পারবে, কিন্তু যিনি আসক্ত হয়ে পড়েছেন তাকে আপনারা ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, স্নেহ দিয়ে
তাকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। আমাদের এবারের অপারেশন রাতের অন্ধকারে সীমান্ত এলাকায়, বিজিবির সাথে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায়। সীমান্তে চোরাচালান রুখতে বিজিবি নিয়মিত টহল চলছে। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান। সীমান্ত ঘেঁষে নিরিবিলি পায়ে হাঁটা পথ, এই পথকেই চোরাকারবারিরা ব্যবহার করছে তাদের অপকর্মে। আমাদের ক্যামেরার চোখ তাক করা পথের দিকে। দূর থেকে আমাদের ক্যামেরায় লক্ষ্য করলাম একদল সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে। বিজিবির অবস্থান টের পেয়ে তারা দ্রুত পালিয়ে গেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশের সীমানায়, কিন্তু আমি জাস্ট এই নেমে গেলাম, এটা ভারত। এই উঠে আসলাম বাংলাদেশের সীমানায়। এখানে ধান রোপণ করেছে, ঠিক এই ধান ক্ষেতের পাশ দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম কিছু মাদক ব্যবসায়ী, তারা মাদক নিয়ে চলে আসলো। ঠিক আমার ডান পাশেই এখানে দাঁড়ানো ছিল 3টি মোটরসাইকেল। 3 জন ব্যক্তি সে মোটরসাইকেল থেকে নেমে দাঁড়িয়েছিল। তারপর যেই ওই পার থেকে লোকজন এই পণ্যগুলো নিয়ে আসছে, পণ্যগুলো নিয়ে আসার পর এই 3 জনে খুব দ্রুত নিয়ে গাড়িতে করে উঠে চলে গেল। আমরা জানতে চেষ্টা করেছিলাম এটাতে কী আছে। পরবর্তী পর্যায়ে আমরা জানতে পেরেছি এগুলো বিদেশি মদ, ফেন্সিডিল, ইয়াবা এই ধরনের পণ্য নিয়ে তারা এখানে ডেলিভারি দিয়ে যাচ্ছে। আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা তারা রাত দিন পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সীমানা যে পর্যন্ত সেই অনুপাতে তাদের সংখ্যায় লোক এখনও কম আছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাব, বিজিবির সদস্য ভাইয়েরা দেশ রক্ষা সেই সাথে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। শুধু তাই নয়, আমাদের নারী পাচার রোধ করতে অস্ত্র, গোলা বারুদ, গরু, বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে সে দায়িত্বও তারা পালন করছেন। তাই আমাদের বিজিবির সদস্যদেরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিজিবির সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে আসতে হবে প্রশাসনকে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদক নিয়ন্ত্রণ অভিযানের পাশাপাশি জনসচেতনতা এবং চিকিৎসা একান্ত অপরিহার্য। মাদকাসক্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক রিহাব সেন্টার স্থাপন করা এবং সেগুলোর সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। মাদকের সাথে কতদিন জড়িত ছিলেন? প্রায় 16 বছর। এই 16 বছর পরে আপনাকে কে উৎসাহিত করলো বা কিভাবে আপনি মাদক থেকে ফিরে আসলেন? আমার বাবা প্রথমে আমাকে আর কি ফিরে আসার জন্য উৎসাহিত করছে। তো আমি দেখছি যখন এটা ফ্যামিলির দিক থেকে, পারিবারিক দিক থেকে, কাজের দিক থেকে আমার বিভিন্ন বাধা আসতেছে, দেন আমি যখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তখনই আমার বাবা আমাকে সুস্থ করার জন্য আর কি চেষ্টা করছে। আপনি মাদক কাদের ইচ্ছায় বা নিজের ইচ্ছায় আপনি কি মাদকে প্রবেশ করেছিলেন? আমি নিজের ইচ্ছায় প্রবেশ করছিলাম, তবে আমার স্কুলের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। আপনি যখন মাদক থেকে ফিরে আসলেন তখন আপনি কিভাবে আসলেন এই বিষয়টি একটু খুলে বলুন। বিশেষ করে মাদক থেকে ফিরে আসার মেন কার্যক্রমটা হচ্ছিল কি, আপনার নিজেকে আগে ইচ্ছা প্রকাশ করতে হবে, ইচ্ছা শক্তিটা নিজের মধ্যে আনতে হবে। দেন নিজে একা একা এটা পসিবল না, এটা পারিবারিক সহায়তা, সেন্টারের সহায়তা, বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আপনাকে এটা থেকে রিকভারি করতে হবে আর কি। তো আমি একা একা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি সুস্থ হব, বাবার সাথে শেয়ার করছি জিনিসটা, তখন বাবা আমাকে আর কি হেল্প করছে। আপনি কিভাবে মাদকের সাথে জড়ান? প্রথম আসলে ছোটোবেলা থেকে কিউরিয়াসিটি ছিল একটা, তারপরে ফ্রেন্ড সার্কেল একটা ব্যাপার, এভাবেই শখ করে একবার নিতে যেয়ে তারপর ভালো লেগে যায়, তারপর এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আজকে আপনি মাদক থেকে বেরিয়ে এসেছেন, এখন আপনার কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ মাদক না গ্রহণ করা অবস্থায় যখন একজন মানুষ মাদক আসক্ত থাকে তো তখন
সমাজের মানুষজন তাকে যেভাবে দেখে সেটা আসলে ভালো চোখে দেখে না। তো এটা যখন বের হয়ে আসা হয় এখান থেকে, তো মানুষ তখন একটু মানে আগে যেরকম একটা ডার্ক শেড ছিল আমার উপরে, সেটা আর এখন নাই। খুব ভালো লাগে। আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট দিয়েছে মাদক ছাড়ার জন্য, কারণ তারা আসলে একবার না দীর্ঘবার চেষ্টা করতে করতে আজকে আমি এখানে। তো আমার উপর কখনো হাল ছেড়ে দেয় নাই, তারা সবসময় চেষ্টা করে গিয়েছে আমি যদি সুস্থ হই, আমি যদি মাদক ছাড়তে পারি। আপনি কত সালে প্রথম মাদক সেবন শুরু করেন? 2012-র দিকে। তাতে টোটাল কত বছর আপনি মাদক সেবন করেছেন? অলমোস্ট 12 বছর। আপনি কি মাদকে আসক্ত ছিলেন? জি, আমি হেরোইনে। আপনি কতদিন এই সেবন করেছেন? আমি দীর্ঘ 23 বছর। এখন কি আপনি সেবন করেন? জি না। কতদিন হয় সেবন থেকে বেরিয়ে এসছেন? প্রায় 29 মাস। আর যখন সেবন করতেন তখন কেমন লাগতো? তখন শুধু নেশার জন্যই সারাদিন ঘুরতাম, এদিক ওদিক যাইতাম, নেশার টাকার জন্য ব্যবস্থা করার জন্য সারাদিন শুধু এই নেশায় নিয়েই থাকতাম। বাসায় পরিবারের কারোর সাথে সময় দিতে পারতাম না। মানে জীবনটা একবারে মানে যাকে বলে যে জাহান্নামের যে তার চেয়েও খারাপ। এই যে আপনি নেশার থেকে বেরিয়ে এসছেন এবং নেশা খারাপ, এটাকে আপনি লালন করে বুকে ধারণ করে যারা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বা সাধারণ মানুষ মাদকে আসক্ত হচ্ছে, নতুনভাবে আসক্ত হচ্ছে, এদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আমার বলার উদ্দেশ্য এটুকুই যে যারা নেশা নেয় বা নেশা গ্রহণ করে যারা, তাদের জীবন না, এটা খুব খারাপ জীবন। এবং কি যারা সুস্থ আছে তাদের আমি এটুকুই বলবো যে কখনও যেন এই নেশার কাছে কেউ না আসে, কারণ নেশার জীবনটা খুবই খারাপ। সবার উদ্দেশ্যে এটাই বলবো যে নেশা করার লাস্ট পরিণতি মৃত্যু। দরিদ্র ও অসহায় মাদকাসক্তের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। মাদক নিয়ন্ত্রণের জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং এই অভিযানগুলোর পাশাপাশি চিকিৎসা, পুনর্বাসন এবং জনসচেতনতা কার্যক্রমকে সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ এবং যুগোপযোগী আইন প্রণয়ন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মাদক সেবী যখন আপনাদের এখানে আসে, তার পরীক্ষা নিরীক্ষার পর এবং মাদক সেবন করার কারণে এমন কোনো দুরারোগ্য ব্যাধি তার দেহে আছে কি না, এরকম কোনো কিছুর সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, দেখেন, এটাও আমাদের একটা ম্যান্ডেটরি বিষয়, গভর্নমেন্ট থেকে বলা আছে যে প্রথমত আমাদের লাইসেন্সের ক্ষেত্রে বলা আছে যে আমরা শুধু মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা করার এখতিয়ার আমাদের আছে, এবং মাদকাসক্তজনিত কারণে মানসিক সমস্যা হয়, দীর্ঘদিন মাদকাসক্তের সেই রোগীগুলো আমরা রাখতে পারি, কিন্তু এর বাইরে আমরা কোনো রোগী রাখার ক্ষমতা আমাদেরকে সরকার দেয়নি। তো সেই জন্য ভর্তি হওয়ার সাথে সাথে আমরা যেটা করি, ডোপ টেস্ট করি, এটা বাধ্যতামূলক। সে কি মাদকে আসক্ত, পজিটিভ অর নেগেটিভ, এটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে 10-12 দিন পরে ডাক্তারের সাজেশন অনুযায়ী আমরা কিছু বেসিক কিছু বডির ইন্টারনাল অর্গানের কিছু আমরা টেস্ট করি, যেমন সিবিসি, আরবিএস, ক্রিয়েটিনিন, এই জাতীয়, যে কারণ দীর্ঘদিন মাদকাসক্তির ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দেয়। তো সেটা যদি আমরা না জানি, দেখা যাবে যে আমরা মাদকাসক্তের বিষয়টা তো আসলে ব্রেনের সাথে সম্পৃক্ত। তো আমরা মাদকাসক্তের ট্রিটমেন্ট করছি আর ভিতরে তার অর্গানের ক্ষতি হয়ে যাচ্ছে, তো সেটা পরবর্তীতে সমস্যা হয়। এই জন্য আমরা ওই ট্রিটমেন্টটাও এটা গার্জিয়ানদেরকে বলি, এটা বাধ্যতামূলক। তবে হ্যাঁ, যেটা আপনি বলছেন যে মাদকাসক্তের কারণে ভয়াবহ রোগের সন্ধান আমরা এখানে পেয়েছি কিনা, অবশ্যই পেয়েছি। যেমন সবচেয়ে বেশি আমি যেটা পেয়েছি, আমি তো এটার সাথে গত 16 বছর ধরে প্রায় ইনভলভ, আমি সবচেয়ে বেশি যে মাদকাসক্ত ব্যক্তিদের ক্ষতিগ্রস্তের জায়গাটা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে দাঁতের সমস্যা। বিশেষ করে ইয়াবা সেবী যারা, তাদের দাঁত কারো আছে দাঁতের 32টা দাঁতের মধ্যে 16টা দাঁতই নাই, পড়ে গেছে। তারপরে দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে সেক্সুয়াল সমস্যাটা একটা পুরুষের মারাত্মকভাবে, এবং তার এই মাদকের নেগেটিভ প্রভাবের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এইটা। এবং এই কারণে দেখা যায় কি, বিবাহিত ছেলেরা যারা এখানে ভর্তি হতে আসে, তারা এখান থেকে বের হওয়ার পরে আবার স্লিপ করে,
কারণটা তার ওই শারীরিক এই চাহিদার বিষয়টাও মাদকের উপর নির্ভরশীল হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আলসারের সমস্যা, কারণ মাদকাসক্তরা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, যার কারণে দেখা যায় যে তার লিভারের অনেক সমস্যা দেখা দেয়। এই ধরনের নানা রকম জটিলতা এখানে আসার পরে ধরা পড়ে। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের সমাজে সমাজপতিরা মাদকের ব্যবসা করছে এবং তারা তাদের কিছু লোকজনদেরকে সীমান্ত এলাকায় ছেড়ে দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তাদের এই চক্রান্তের পেছনে যারা আছে তারা কিন্তু পর্দার আড়ালেই থেকে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মাদক আসছে। বিজিবির সদস্যরা তাদের নিজেদের জীবনের উপর বাজি রেখে তাদের কাছ থেকে সেই সকল মাদক উদ্ধার করছে। তারা সীমান্তবর্তী এলাকায় যখনই হানা দিচ্ছে মাদক ফেলে তারা পালিয়ে যাচ্ছে। এই যে বিজিবির সদস্যরা তাদের জীবনের বাজি রেখে সীমান্তবর্তী এলাকায় তারা কাজ করছে, এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে দেশবাসীর কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, সমাজপতিরা এগিয়ে আসুন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করছেন তিনারাও এগিয়ে আসুন। তাহলেই হয়তো আমাদের দেশ থেকে মাদক সন্ত্রাস দূর হবে। সবাইকে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।